1 শেষ করছি, সার্কেল নিয়ে টোটাল আলোচনা শেষ। এখন আমাদের 4.2। সো এখানে আজকে আমরা যেটা দেখব, এখানে থিওরি গুলা কি কি আছে এবং আমরা কিছুটা প্রবলেম সলভিং এও যাব, বাট ডিটেইলস সবগুলা প্রবলেম সলভ করা হবে এর পরের ক্লাসে। আজকে আমরা মেইনলি ফোকাস করব থিওরি পার্টটাতে, যে এখানে কি সব কি ফর্মুলা আছে এখানে, এবং ফর্মুলাগুলো কোথা থেকে আসছে এবং এগুলো কনসেপ্ট কি, এই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করব ডিটেইলসে। ওকে, সো চলো শুরু করি। সো প্রথমে আমরা কিন্তু বৃত্তের ইকুয়েশন, কত ধরনের ইকুয়েশন হয়, সার্কেলের ইকুয়েশন কিভাবে হয়, এবার ব্যাসার্ধ আর কেন্দ্র দেওয়া থাকলে কিভাবে ইকুয়েশন তৈরি করে, বা অন্য যেসব প্যারামিটার ছিল যেগুলোর মাধ্যমে একটা সার্কেলের ইকুয়েশন বের করা যায়, এবং ইকুয়েশন রিলেটেড প্রবলেমগুলো কিন্তু আমরা দেখছি। হ্যাঁ, তো আজকে আমাদের সার্কেল রিলেটেড আরেকটা টপিক আসবে, সেটা হচ্ছে স্পর্শক। ধরো এই হচ্ছে একটা সার্কেল, সার্কেল মানে তার একটা কেন্দ্র থাকবে, ঠিক আছে? তো কেন্দ্র থাকবে। এখন আমরা যে দুইটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সার্কেলের স্পর্শক জিনিসটা কি। সো আমাদের প্রথম টপিক হচ্ছে স্পর্শক আর অভিলম্ব। স্পর্শক ও অভিলম্ব। তোমরা এখানে যারা আসলো তাদের মেজরিটি কিন্তু আমার ডিফারেন্সিয়েশন কোর্সটা করছো। হ্যাঁ, সো তোমরা কিন্তু ডিফারেন্সিয়েশন কোর্সের মধ্যে স্পর্শক আর অভিলম্ব বলতে দুইটা টার্মের সাথে পরিচিত ছিল। আমাদের ডিফারেন্সিয়েশন একদম শেষ একটা চ্যাপ্টারের দিকে আমরা দেখছিলাম যে কিভাবে স্পর্শকের সমীকরণ বের করে, কিভাবে অভিলম্বের সমীকরণ বের করে। তোমরা কিন্তু ওই জিনিসটার সাথে পরিচিত বলা যায়। তো তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবা যে স্পর্শক আর অভিলম্ব এই দুইটা জিনিস আসলে কি? কেউ পারবা? কোনো বিন্দু থেকে কোনো বৃত্তের উপর যদি অঙ্কিত কোনো সরলরেখার একটি মাত্র সাধারণ বিন্দু থাকে তাকে স্পর্শক বলা হয়। একটা ফর্মাল ডেফিনেশন হইলো। সো এটা ঠিক আছে। সো স্পর্শক বলতে আমি একটু অন্যভাবে বলি, সেটা হচ্ছে যে কি একটা সরল রেখা। স্পর্শক মানে হচ্ছে একটা সরল রেখা, অভিলম্ব মানে হচ্ছে একটা সরল রেখা। বাট এই সরল রেখাটা যেমন, ধরো দেখো এইটা একটা সরল রেখা, ঠিক আছে? নিচে যেটা দিলাম, নিচে একটা সরল রেখা আঁকলাম, এটাও একটা সরল রেখা। আবার দেখো এইটাও একটা সরলরেখা। এই তিনটা সরলরেখার মধ্যে পার্থক্য আছে। প্রথম সরলরেখাটা তার নাম হচ্ছে, সে হচ্ছে ছেদক, ছেদক রেখা। দেখো তো, এটাকে ইংরেজিতে বলা হয় সেকেন্ড লাইন। সেকেন্ড লাইন। তো ছেদক রেখার কাজ কি? সে বৃত্তটাকে ছেদ করে চলে গেছে, সে বৃত্তটাকে দুইটা পয়েন্টে ছেদ করে চলে গেছে। আবার দেখো থার্ড যে রেখাটা, এই সরলরেখার সাথে বৃত্তের কোনো কানেকশন আছে বলতো? এটার সাথে কিন্তু বৃত্তের কোনো কানেকশন নেই। এই বৃত্তের কিছুই না, সেই বৃত্তকে টাচও করে নাই, ছেদও করে নাই, কিছুই করে নাই। তার মানে সে একটা নর্মাল একটা সরলরেখা। এখন মাঝখানে যে সরলরেখাটা দেখতেছো, এইটারই নাম বেসিক্যালি স্পর্শক। কিভাবে স্পর্শক হইলো সে? সে বেসিক্যালি বৃত্তের মধ্যে দেখো অসংখ্য অসংখ্য বিন্দু আছে, অসংখ্য অসংখ্য বিন্দু আছে, বাট সে শুধুমাত্র একটা বিন্দুকে টাচ করে গেছে। ইভেন সে আর একাধিক কোনো বিন্দুকে সে টাচ করতে পারে না, শুধুমাত্র একটা বিন্দুকে সে টাচ করে সে চলে গেছে, তাকেই বলা হয় স্পর্শক। আর যেই সরল রেখাটা স্পর্শকের সাথে লম্বভাবে থাকে তাকে বলা হয় অভিলম্ব। ওকে, তো আমার কনসেপ্ট আশা করি বুঝতে পারছো। যে এইবার দেখো, যেই সরলরেখাটা স্পর্শকের সাথে লম্ব, তাহলে এই যে সরলরেখাটা আঁকলাম, এই সরলরেখাটা দেখো স্পর্শকের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করছে। তাহলে এই সরলরেখাটার নাম হচ্ছে গিয়ে অভিলম্ব। অভিলম্ব। আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা বক্ররেখা নিয়ে কাজ করতাম। হ্যাঁ, বিভিন্ন ধরনের বক্ররেখা নিয়ে কাজ করতাম। ওই বক্ররেখার মধ্যে বিভিন্ন বিন্দুতে স্পর্শক আঁকা লাগতো, এবং ওই স্পর্শকের সমীকরণ বের করা লাগতো, এবং ওই স্পর্শকের উপর অভিলম্ব আঁকা লাগতো, এবং অভিলম্বের সমীকরণ বের করা লাগতো। আর এখানে হচ্ছে জাস্ট ব্যাপারটা বৃত্তের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতেছি। হ্যাঁ, তো আমাদের একটা বৃত্ত আছে, এবং এই বৃত্তের স্পর্শক কোনটা? স্পর্শক হচ্ছে বৃত্তের উপরিস্থ, বৃত্ত যে পরিধি, পরিধির মধ্যে অসংখ্য বিন্দু নিয়ে এই পরিধিটা গঠিত, যার মধ্যে যে কোনো একটা বিন্দুকে টাচ করে একটা সরলরেখা যদি চলে যায়, ওই সরলরেখাটার নাম কি? ওই সরলরেখাটার নাম হচ্ছে স্পর্শক। আর যেই বিন্দুতে এই সরলরেখাটা টাচ করছে, অর্থাৎ এই যে বিন্দুটা, এই বিন্দু বরাবর যদি এই স্পর্শকের উপরে একটা লম্ব টানো, সেই লম্বটাকে কি বলবো আমরা? অভিলম্ব। এইবার তোমরা একটা জিনিস নোট করবা, সেটা হচ্ছে বৃত্তের যে অভিলম্বটা থাকে, বৃত্তের যে অভিলম্ব থাকে, সেই অভিলম্বটা অলওয়েজ কি হবে? ওই বৃত্তের অভিলম্বটা অলওয়েজ বৃত্তের কেন্দ্রগামী হবে। আমার কথা বুঝতে পারছো? তুমি বৃত্তের উপর অসংখ্য ভাবে স্পর্শক টানতে পারো, যেভাবে তুমি স্পর্শক টানো না কেন, ওই বৃত্তের
যেই অভিলম্ব হবে সেই অভিলম্ব কোন বিন্দু দিয়ে যাবে? ওই অভিলম্ব অলওয়েজ কেন্দ্র দিয়ে যাবে। আমার কথা বোঝা গেছে? ওই অভিলম্ব অলওয়েজ কেন্দ্র দিয়ে যাবে। তো আমি ধরো আমি বৃত্তটা এইভাবে একটা বৃত্ত আঁকলাম, এখন এই হলো বৃত্ত, আমি স্পর্শকটা ধরো একটু বাঁকা ভাবে আঁকলাম, ডাজন্ট ম্যাটার। তো যখনই তুমি এই বৃত্তের অভিলম্ব এই বৃত্তের সাথে লম্বভাবে একটা সরলরেখা আঁকবা এবং ওই সরলরেখাটা স্পর্শ বিন্দু দিয়ে যাবে, বৃত্তকে স্পর্শক যে বিন্দুতে স্পর্শ করছে সেই বিন্দু দিয়ে যাবে, সেটা অলওয়েজ কি হবে? কেন্দ্রগামী হবে। ওকে, তো ওইটা অলওয়েজ কেন্দ্রগামী হবে। ঠিক আছে, তো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। এইবার আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট শিখবো, এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট বলতে পারো, এটা স্পর্শক রিলেটেড, যেই কনসেপ্টকে রিভলভ করে আমাদের ম্যাথস গুলো আসবে। ঠিক আছে, সেটা কি? আমরা তাহলে প্রথম কি শিখলাম? স্পর্শক কে সেটা শিখলাম, অভিলম্ব কে সেটাও শিখলাম। এখন আমরা দেখব একটা সরলরেখা, যে কোনো, আমি প্রথমেই দেখলাম উপরের দিকে, উপরে যাই, যে এখানে এই সরলরেখাটা কিন্তু কোনো স্পর্শক ছিল না, এইটা স্পর্শক ছিল আর আরেকটা ছিল ছেদক, রাইট? মাঝখান দিয়ে যেটা গেছে সেটা হচ্ছে ছেদক। সো যে কোনো সরলরেখায় তো স্পর্শক হয় না। এখন যদি আমাকে যে কোনো একটা সরলরেখা দিল, দেওয়ার পরে বললো যে এই সরলরেখাটা কি এই বৃত্তের স্পর্শক, তখন আমি আসলে কিভাবে চেক করব? ওকে, সো আমরা এখন এই জিনিসটা শিখবো যে কিভাবে একটা সরলরেখা কোনো একটা বৃত্তের স্পর্শক হয়, অর্থাৎ স্পর্শক হওয়ার শর্তটা কি। তো সেটাই আমরা এখন দেখবো, যে স্পর্শক হওয়ার শর্ত। স্পর্শক হওয়ার শর্ত দেখবো আমরা। তো স্পর্শক হওয়ার শর্ত কি? ভালোভাবে একটা জিনিস খেয়াল করো, এই ধরো বৃত্ত, আর স্পর্শকটা না মানে কি, স্পর্শকটা এরকম হবে। আচ্ছা, এবার ধরো কথার কথা, ধরো যে বৃত্তের কেন্দ্রটা হচ্ছে এইচ কমা কে। আচ্ছা, তোমরা সরলরেখা চ্যাপ্টার পুরোটা আমরা কভার করছি অলরেডি। তো সরলরেখা চ্যাপ্টারটা যারা পড়ছো তারা আমাকে বলো তো, তোমাকে যদি এই স্পর্শক একটা সরলরেখা দেওয়া থাকে, ধরো এই সরলরেখাটা স্পর্শক কিনা সেটা আমি চেক করবো। হ্যাঁ, ধরো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0, যে কোনো একটা সরলরেখা দিল, এখানে এ এর জায়গায় 2 3 4, বি এর জায়গায় যে কোনো ভ্যালু থাকতে পারে, আর কেন্দ্র হচ্ছে এইচ কে। তুমি আমাকে বলো তো, তুমি কি কেন্দ্র থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্বটা বের করতে পারবা? এই ফর্মুলা কিন্তু আমরা জানি, তোমাদের কি মনে আছে সেটা? জি স্যার, পারবো। তো সেই লম্ব দূরত্বটার ফর্মুলাটা কি হবে? bx minus ay equal to bh minus a. আমি লম্ব দূরত্ব, দৈর্ঘ্যটা চাচ্ছি, দৈর্ঘ্যটা চাচ্ছি। কারো মনে আছে? নুহিন বা খাদেজা, কারো মনে আছে? নেহাল? একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা সরলরেখার উপর লম্ব দূরত্বের দৈর্ঘ্য। সমীকরণের মডুলাস বাই সহগের স্কয়ার, রুট ওভার সহগের। এক্স্যাক্টলি। সো আমরা যেটা করব, আমরা এইচ কমা কে বিন্দু থেকে এই সরলরেখা, যেই সরলরেখাটাকে আমরা বলতেছি যে এই সরলরেখাটা স্পর্শক হবে কিনা সেটা চেক করতে চাচ্ছি। হ্যাঁ, সো আমাদের কাজ হবে এইচ কমা কে বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্বটা বের করা। সো কিভাবে বের করব? ফর্মুলা হচ্ছে এক্স এর জায়গায় এইচ বসাও, যোগ ওয়াই এর জায়গায় কে বসাও, অর্থাৎ এই কেন্দ্র থেকে লম্ব দূরত্ব, তো তাহলে কেন্দ্রের ভুজ বসায় দিব এক্স এর জায়গায়, কেন্দ্রের কোটি বসায় দিব ওয়াই এর জায়গায়, যোগ সি এর মডুলাস ডিভাইডেড বাই এক্স এর সহগ ছিল এ, ওয়াই এর সহগ ছিল বি, রুট ওভার এ স্কয়ার যোগ বি স্কয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের লম্ব দূরত্বটা বের হইলো। আচ্ছা, এইবার একটা কথা আমাকে বলো, আমরা যে লম্ব দূরত্ব, যদি একটা সরলরেখা যদি কোনো একটা বৃত্তের উপর স্পর্শক হয়, তাহলে এই কথাটা কি সত্য হবে কিনা বলতো, যে ওই বৃত্তের ব্যাসার্ধ আর কেন্দ্র থেকে ওই সরলরেখার উপর লম্ব দূরত্ব সেম হবে কিনা বলতো? সেম হবে। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে একমাত্র শর্ত। কোন একটা সরলরেখা কোনো একটা বৃত্তের স্পর্শক হওয়ার একমাত্র শর্ত হচ্ছে কেন্দ্র থেকে ওই সরলরেখার উপর লম্ব দূরত্ব বের করবা। যদি দেখো কেন্দ্র থেকে ওই সরলরেখার উপর লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান হয়ে গেছে, আর তুমি যখন একটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকলে তুমি তো অবশ্যই তার ব্যাসার্ধ বের করতেই পারবা, রুট ওভার জি স্কয়ার যোগ এফ স্কয়ার মাইনাস সি দিয়ে। তখন যদি তুমি দেখো যে ব্যাসার্ধ এবং কেন্দ্র থেকে ওই সরলরেখার উপর লম্ব দূরত্ব পরস্পর সমান,
তখন তুমি বলতে পারবা যে অবশ্যই এই সরলরেখাটা এটার স্পর্শক। এখন চলো আমরা জিনিসটাকে একটু উল্টা ভাবে দেখি যে কেন আসলে আমাদের ফর্মুলাটা সত্য হবে। তো ধরো আমি আমার সরলরেখাটা নিলাম, এই সরলরেখাটা নিলাম, এখন আমি বলতেছি এটা হচ্ছে স্পর্শক। আচ্ছা ভালো কথা, স্পর্শক তাহলে প্রমাণ করতে হবে স্পর্শক কিনা। তাহলে স্পর্শক যদি তাকে হইতে হয় তাহলে কেন্দ্র থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্বটা নিই। এই হচ্ছে আমার কেন্দ্র থেকে সরলরেখার উপর লম্ব দূরত্ব। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, ব্যাসার্ধ কিন্তু আমার এই পর্যন্ত, আর কেন্দ্র থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব কিন্তু তার চেয়েও বড় আসছে। তাহলে দেখো কেন্দ্র থেকে এই সরলরেখার উপর ব্যাসার্ধকে যদি ধরি আর কেন্দ্র থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্বকে যদি যে কোনো একটা অ্যাপ বলি, তাহলে দেখো তো আমাদের যে আর সে কিন্তু লম্ব দূরত্বের চেয়ে ছোট, ঠিক না? লম্ব দূরত্ব আমি ব্যাসার্ধ কিন্তু কেন্দ্র থেকে ওই সরলরেখার উপর লম্ব দূরত্ব সমান হয় নাই, তার মানে এই সরলরেখাটা কখনোই স্পর্শক হবে না। ঠিক আছে, সো তোমরা এই কনসেপ্টটুকু বুঝতে পারছো? ভাইয়া যদি ব্যাসার্ধ যদি না দেওয়া থাকে আর যদি লম্ব দূরত্বটা বের হয় তাহলে বুঝবো কিভাবে এটা? না না, ব্যাসার্ধ তোমাকে দিবে না, তোমাকে বৃত্তের সমীকরণ কনফার্ম দেওয়া থাকবে। কোন বৃত্তের সমীকরণ না দিয়ে তো তোমাকে বলবে না যে এই বৃত্তের এটা একটা স্পর্শক দেখাও, মানে আগে বৃত্তের সমীকরণ দিবে, তারপর বলবে যে এই সরলরেখাটাকে এই বৃত্তের স্পর্শক কিনা প্রমাণ করো। বুঝতে পারছো? আর বৃত্তের সমীকরণ দেওয়া থাকলে তো তুমি বৃত্তের সমীকরণ থেকে তার কেন্দ্র বের করতে পারবা, ব্যাসার্ধ বের করতে পারবা। এগুলা কিন্তু আমরা 4.1 শিখে আসছি, রাইট? সো এই গেল আমাদের প্রথম থিওরি। আচ্ছা এবার একটা কথা বলো, যে ধরো তোমাকে এই জিনিসটা দেওয়া হইলো, এবার আরেকটা থিওরি নিয়ে আলোচনা করি। ধরো এটা হচ্ছে একটা স্পর্শকের সমীকরণ দেওয়া হইলো, হ্যাঁ, এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। তো এটা ধরো 3x + 4y + 5 = 0 এরকম কিছু একটা দেওয়া হইলো, হ্যাঁ, একটা স্পর্শকের সমীকরণ দেওয়া হইলো। তো প্রথমে তো তুমি চেক করলে এটা স্পর্শক কিনা, মনে করো এখানে চেক করার পর এটা বের হইলো এটা স্পর্শক, হ্যাঁ। আর কেন্দ্র মনে করো কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া হইলো, কেন্দ্রের স্থানাঙ্ক ধরো এরকম কিছু একটা দেওয়া হইলো যে ধরো 3,4 এটা হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক, হ্যাঁ। এখন আমি তোমাকে বলতে চাচ্ছি, আমি তোমাকে ধরো বললাম যে এই যে স্পর্শকটা এই বৃত্তকে যেই বিন্দুতে স্পর্শ করছে, এই যে একটা বিন্দুতে স্পর্শ করছে, আমি একটু গাঢ় করে লিখছি, দেখো জিনিসটাকে মোটা করে দিলাম। এই বিন্দুর স্থানাঙ্ক জানতে চাচ্ছি, এই বিন্দুর ভুজ কত, এই বিন্দুর কোটি কত। এখন তুমি সেটা কিভাবে বের করবা? তো দেখো চিন্তা করে দেখো তো সেটা বের করার সমীকরণ কারো কোনো আইডিয়া করে এরপর x y এর মান বের করব। কিভাবে? মানে লম্ব দূরত্বের সমীকরণটা বের করে ওখান থেকে x y এর মান বের করব। হ্যাঁ, এটা অ্যাকুরেট। সো আমি যদি ভুল না করি তো আকিদা যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে আমার কাছে তো স্পর্শকের সমীকরণ দেওয়া আছে। সো আমি একটা কাজ করতে পারি, কেন্দ্র হচ্ছে 3,4, রাইট? এখন আমি একটা কাজ করতে পারি, আমি অভিলম্বের সমীকরণ আঁকতে পারি। আমরা জানি একটা স্পর্শকের অভিলম্ব আঁকা যায়। এখন আমরা এটাও জানি যে স্পর্শকের অভিলম্ব কিন্তু কেন্দ্রগামী হয়, রাইট? কেন্দ্র দিয়ে যায়, স্পর্শকের অভিলম্ব কেন্দ্র দিয়ে যায়। এখন কথা হচ্ছে আমি স্পর্শকের সমীকরণ তো আমাকে দেওয়াই আছে, এখন অভিলম্বের সমীকরণটা আমরা বের করতে পারবো কিভাবে? আমরা লম্ব রেখা সমীকরণ বের করতে পারি। সো 3x + 4y + 5 = 0 এইটার লম্ব রেখা সমীকরণ কি হবে বলতো, যেটা 3,4 বিন্দুগামী? কেউ পারবা না লম্ব রেখা সমীকরণ? আমরা 3 পয়েন্ট চ্যাপ্টারে পড়ে 3y + 5 = 0 একটু ভুল হয়েছে না তোমার। না 4x - হইছে, 3y তারপরে ওই যে দুইটা বিন্দু বসে। হ্যাঁ এক্স্যাক্টলি ওইটাই। সো এইটা ছিল আমার স্পর্শকের রেখা। এখন তার আমি চাচ্ছি তার অভিলম্বের সমীকরণ বের করতে। তার অভিলম্ব হচ্ছে স্পর্শকের উপর লম্ব। তাহলে কোন একটা সরল রেখার ইকুয়েশন দেওয়া থাকলে তার লম্ব রেখার ইকুয়েশন বের করার জন্য আমরা জাস্ট কি করি, y এর সহগ x এর কাছে নিয়ে যাই, x এর সহগ y এর কাছে নিয়ে যাই, হ্যাঁ। আর মাঝখানে প্লাস থাকলে প্লাসটাকে মাইনাস করে দিই। তাহলে আমাদের 3x + 4y + 5 = 0 এইটার লম্ব রেখা সমীকরণ হবে 4x - 3y = 4 * x এর জায়গায় বসায় দিব ভুজ, যেই বিন্দুগামী এই অভিলম্বটা যেই বিন্দু দিয়ে যাচ্ছে ওই বিন্দুর ভুজ, -3 * y এর জায়গায় বসিয়ে দিব তার কোটি। অর্থাৎ আমি অভিলম্বের সমীকরণ কত পাচ্ছি, 4x - 3y = 12 থেকে 12 বিয়োগ গেলে 0। তাহলে 4x - 3y = 0। তাহলে দেখো তো আমি স্পর্শকের সমীকরণ কোশ্চেন থেকে দেওয়া, আর এই যে অভিলম্বের সমীকরণ আমি মাত্র বের করলাম কি 4x - 3y = 0। এইবার একটা কথা বলো যে
আমাকে প্রশ্নকর্তা বললো যে স্পর্শ বিন্দু বের করতে, হ্যাঁ স্যার স্পর্শ বিন্দু যদি বের করতে, এই হচ্ছে আমার স্পর্শ বিন্দু। এখন এই স্পর্শ বিন্দুটা উৎপন্ন হয়েছে কিভাবে? স্পর্শ বিন্দুটা উৎপন্ন হয়েছে যে এই যে অভিলম্ব এবং এই স্পর্শক তারা পরস্পর যেই বিন্দুতে ছেদ করছে সেটাই হচ্ছে আমাদের স্পর্শ বিন্দু। তাহলে আমাদের কাজ হবে 3x + 4y + 5 = 0 এই সরলরেখা এবং 4x - 3y = 0 এই দুইটা সরলরেখাকে সলভ করা। আমরা যদি এই দুইটা সরলরেখাকে সলভ করতে পারি, প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন তিনটা ওয়ে তোমরা জানো। তো সেখান থেকে তুমি একবার এখান থেকে x এর মান y এর মাধ্যমে আসবে, সেটা আবার এই সমীকরণে বসাও, তাহলে y এর মান পাবা। আর y এর মান আবার যে কোনো একটা সমীকরণে বসালে x এর মান পাবা, অথবা বজ্রগুণন মাধ্যমে আমি শিখাইছি, সেটা যদি বসাও তাহলে তুমি কিন্তু তাদের ছেদবিন্দুটা পেয়ে যাবা, এবং ওই ছেদবিন্দুই হবে এই স্পর্শকের জন্য স্পর্শ বিন্দু। ঠিক আছে? তো তোমরা এই কনসেপ্টটুকু বুঝতে পারছো সবাই? জি স্যার। জি ভাইয়া। ওকে, তো বাকিরও একটু রেসপন্স করো যাতে আমি বুঝতে পারি যে তোমরা বুঝতেছো কিনা। তো আমরা এখন এই রিলেটেড কিছু প্রবলেম করার চেষ্টা করব। আচ্ছা, সো প্রথম যে প্রবলেমটা আমরা করব সেটা হচ্ছে, আমরা দুইটা থিওরি শিখছি এবং এই দুইটা থিওরি রিলেটেড সবগুলো ম্যাথ আমরা আগে দেখবো, এরপর আমরা পরের থিওরিতে যাব। হ্যাঁ, প্রথম প্রবলেম হচ্ছে 3,7 ও 9,1 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। সমীকরণ বের করো। তারপরে বলতেছে যে এবং দেখাও যে x + y = 4 সরল রেখাটি ওই বৃত্তের স্পর্শক। রেখাটি ওই বৃত্তের স্পর্শক। আমি এই একটা প্রবলেমে আমার সবগুলো থিওরি চলে আসবে স্পর্শক, এবং পরে আবার বলতেছে স্পর্শ বিন্দুও বের করো। স্পর্শ বিন্দু বের করো। আমি যা যা থিওরি শিখলাম প্রত্যেকটা থিওরির অ্যাপ্লিকেশন এই প্রবলেম করলে আমরা বুঝে যাব। ঠিক আছে? তো প্রথমে পার্টটুকু দেখো। প্রথম পার্টটুকু বলছে কি 3,7 আর 9, অত বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে ব্যাস ধরতে হবে। তাহলে এইটা কিন্তু 4.1 এর অংশ। ঠিক আছে? তো আমাকে একটা ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু দেওয়া আছে এবং বলা হয়েছে যে বৃত্তের সমীকরণ বের করতে। আগে বৃত্তের সমীকরণ বের করব এবং ওই বৃত্তের সমীকরণের মাধ্যমে ওই বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ বের করব। ঠিক আছে? সো ওইটা যদি হয়ে যায়, এরপর আমাদের কাজ হচ্ছে কি ওই বৃত্তের স্পর্শকটা বের করা। হ্যাঁ, সো অথবা বৃত্তের সমীকরণ না বের করে ম্যাথটা তুমি করতে পারবা। এখানে কি বলা হয়েছে দেখো, এখানে যেটা বলা হয়েছে যে একটা বিন্দু কত দিচ্ছে, একটা বিন্দু দিচ্ছে 3,7 আর একটা ব্যাস, একটা বৃত্তের ব্যাস তার দুইটা প্রান্ত বিন্দু দেওয়া হয়েছে 3,7 আর 9,1। এই দুইটা বিন্দু সংযোজক রেখাকে হচ্ছে ব্যাস ধরতে হবে। হ্যাঁ, তাহলে এই দুইটা বিন্দু হচ্ছে ব্যাসের দুইটা মাথা হবে 3,7 আর একটা হচ্ছে 9,1। তাহলে এই দুইটা হচ্ছে ব্যাসের দুইটা মাথা। তাহলে এই মাঝখানে থাকবে তার কেন্দ্র। আচ্ছা, সো এইবার একটা কাজ কর, এবার একটা কথা বলো তো, এই বৃত্তের তাহলে কেন্দ্র কত হবে? কেন্দ্রের ভুজ কত, কেন্দ্রের কোটি কত? 6,4। এই বৃত্তের কেন্দ্র হবে 6,4 এক্স্যাক্টলি। এই যে দেখো, এইটার ভুজ 3 আর ওইটার ভুজ হচ্ছে 9। তো 9 আর 3 কে যোগ করো এবং 2 দিয়ে ভাগ করো, অর্থাৎ 12/2 মানে হচ্ছে 6। এরপর হচ্ছে এইটার কোটি আর এইটার কোটিকে যোগ করো এবং 2 দিয়ে ভাগ করো, অর্থাৎ 7 + 1/2 অর্থাৎ হচ্ছে 4। তাহলে আমরা কেন্দ্রের ভুজ আর কোটি পেয়ে গেলাম। ঠিক আছে? আচ্ছা, এবার বলো তো এই বৃত্তের ব্যাসার্ধ কত হবে?3√2। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধের মান আসছে 3 × √2। আচ্ছা, এইবার তাহলে আমরা বৃত্ত সম্পর্কে যা যা ইনফরমেশন জানা দরকার সবগুলো জানি। তো এইবার আমরা দেখি যে আমাদের কি করতে বললো। এবার বলছে দেখাও যে x + y = 4 এই সরল রেখাটি ওই বৃত্তের একটা স্পর্শক। ভালো কথা। তাহলে আমরা
এই সরলরেখাটা ধরলাম স্পর্শক ধরে আগে আঁকি, তারপর আমরা দেখি যে সে আসলে স্পর্শক হয় কিনা। ঠিক আছে, তাহলে এই সরলরেখার ইকুয়েশন কি x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 4, যেটাকে আমরা লিখতে পারি x প্লাস ওয়াই মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের এই হচ্ছে সরলরেখার ইকুয়েশন। হ্যাঁ, তাহলে এখন আমাদেরকে দেখাইতে হবে যে এই সরলরেখাটা কি, এই বৃত্তের একটা স্পর্শক, যেখানে আমার ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে 3√2। তাহলে এইবার তোমাদের কাজ হবে 6,4 বিন্দু থেকে, 6,4 বিন্দু থেকে এই বৃত্তের উপর 6,4 বিন্দু থেকে এই বৃত্তের উপর লম্ব দূরত্ব বের করা। এটা হচ্ছে তোমাদের কাজ। 6,4 বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব বের করা। তো 6,4 বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্বটা বের করে আমাকে একটু জানাও কত আসলো। মডুলাস x এর জায়গায় 6, y এর জায়গায় 4 মাইনাস 4 এর মডুলাস ডিভাইডেড বাই রুট ওভার x এর সহগ 1, y এর সহগ 1, রুট ওভার 1 স্কয়ার যোগ 1 স্কয়ার। সো আমাদের লম্ব দূরত্ব কত আসলো, 4 4 কাটা 6 মানে হচ্ছে 6, আর এখানে থাকতেছে হচ্ছে 2 দিয়ে ভাগ করে, √2 দিয়ে যদি ভাগ করি, সো এটা কত আসে, 3√2 আসে না, 3√2 আসে। 3√2 আসে। তার মানে দেখো তো কেন্দ্র থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব কিন্তু ব্যাসার্ধের সমান হয়ে গেছে। অর্থাৎ এই সরলরেখাটা যে এই বৃত্তের জন্য স্পর্শক হবে, এটা ব্যাপারে আমরা কনফার্ম যে এই সরলরেখাটা স্পর্শক। এইবার আবার বলতেছে যে এই সরলরেখাটা যেই বিন্দুতে এই বৃত্তটাকে স্পর্শ করছে, এই বিন্দুর ভুজ আর কোটি বের করতে বলছে, এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। সেটা করার জন্য তোমরা কি করবা, 6,4 বিন্দুগামী এবং x প্লাস ওয়াই মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0 এইটার সাথে লম্ব রেখা সমীকরণটা আগে বের করে আমাকে জানাও যে এর লম্ব রেখার সমীকরণটা কত আসে। তারপরে তার লম্ব রেখার সমীকরণ এবং ওই সমীকরণটাকে সলভ করলে আমরা x আর y এর মান পেয়ে যাব, এবং ওইটাই আমাদের অ্যান্সার হয়ে শেষ। মানে কোশ্চেনে সবগুলো কোশ্চেন অ্যান্সার করা হয়ে যাবে। লম্ব রেখার সমীকরণটা দেখো তো কত আসে, x minus 4 plus 2 equal to 0. x minus y plus 2 equal to 0. x minus y plus 2 is equal to 0। আচ্ছা, এটা হচ্ছে তার লম্ব রেখার সমীকরণ আসছে। তাহলে এখন তোমাদের কাজ হচ্ছে x এই দুইটা সমীকরণকে সলভ করা। একটা হচ্ছে x plus y minus 4 is equal to 0, আর একটা হচ্ছে x minus y plus 2 is equal to 0। তো ধরো আমি এটাকে দেখে মনে হচ্ছে অপনয়ন পদ্ধতিতে সলভ করলে ভালো হবে, তো দুইটা সমীকরণকে যোগ করি, এটা 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশন। অপনয়ন পদ্ধতিতে যদি সলভ করি, দুইটা সমীকরণকে যোগ করলে কি আসবে, সো 2x, এখানে y কাটা, সো 2x আর এখানে থাকবে হচ্ছে -2 is equal to 0। সুতরাং x is equal to আসবে 1। যদি -2 কে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, তাহলে x is equal to আসবে 1। তাহলে x is equal to যদি 1 হয়, যেটা আমি এই সমীকরণে যদি বসায় দেই x এর মান 1, তাহলে পাচ্ছি 1 আর -4 মানে হচ্ছে -3, তাহলে y is equal to আসতেছে 3। তাহলে স্পর্শ বিন্দুটা কত পাইলাম, স্পর্শ বিন্দু আমি পেয়ে যাচ্ছি 1,3। ঠিক আছে, তাহলে দেখো আমার সবগুলা কোশ্চেনের অ্যান্সার শেষ। সো তোমাকে অবশ্যই বৃত্তের সমীকরণটা দেওয়া থাকবে, অথবা বৃত্তের সমীকরণ অর্থাৎ ওই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বের করার জন্য ইনফরমেশন দেওয়া থাকবে, যেমনটা আমাদের এই প্রবলেমে দেওয়া ছিল। ঠিক আছে, সো এইভাবে কিন্তু আমরা চাইলে যে থিওরিটা শিখলাম ওই থিওরি রিলেটেড প্রবলেম সলভ করতে পারি। যে ম্যাথটা মাত্র করলাম এটা কিন্তু একাধিকবার বিভিন্ন বোর্ডে আসছে। ঠিক আছে, এবার আমরা আরেকটা প্রবলেম করি। আমরা সেম থিওরি রিলেটেড আরো কয়েকটা প্রবলেম করবো যাতে একদম ক্লিয়ার হয়ে যায় আমাদের কনসেপ্ট। সো এবার আরেকটা প্রবলেম হচ্ছে যে দেখাও যে একইভাবে যে 3x minus 4y minus 8 is equal to 0 এই সরল রেখাটাকে কি বলতেছে, একটা বৃত্তের স্পর্শক কিনা দেখাইতে বলছে, এবং স্পর্শ বিন্দু বের করতে বলছে। কোন বৃত্ত, এটা হচ্ছে সরল রেখা, যেটা এই সরল রেখাটা বলতেছে স্পর্শক হবে, এটা দেখাইতে হবে আমাদেরকে। যেটা হচ্ছে কোন বৃত্তের স্পর্শক হবে, x স্কয়ার যোগ y স্কয়ার মাইনাস 10x মাইনাস 16y প্লাস 64 is equal to 0 এই বৃত্তের স্পর্শক হবে এই সরল রেখাটা, এইটা দেখাইতে হবে। এবং পরবর্তীতে আমাদের কাজ কি, এই সরল রেখাটা এই বৃত্তকে যেই বিন্দুতে স্পর্শ করছে ওই বিন্দুটার স্থানাঙ্ক বের করো। আমি গ্রাফিক্যালি জিনিসটা আঁকি, তোমরা এই ম্যাথটা সলভ করো। প্রথমে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে আর এই সরল রেখাটাও দেওয়া আছে। হ্যাঁ, এরপরে বলা হয়েছে যে এই সরল রেখাটা স্পর্শ কিনা দেখাইতে, তারপর এই যেই বিন্দুতে এই সরল রেখাটা টাচ করছে এই বিন্দুর ভুজ আর কোটি বের করতে বলা হয়েছে। ওকে, সো প্রথম কাজ হচ্ছে তোমরা এই যেই বৃত্তটা দেওয়া আছে এই বৃত্তের কেন্দ্রটা আমাকে একটু বলো, কেন্দ্রটা কত হবে? 5,8। 5,8।
এইবার তোমাদের কাজ হচ্ছে ব্যাসার্ধটা বের করা। ব্যাসার্ধটা কত বলো তো? রুট ওভার এফ স্কয়ার জি স্কয়ার যোগ এফ স্কয়ার মাইনাস সি। সো সেটা করলে কত আসে দেখো তো? 5 সো ব্যাসার্ধ আসতেছে সব মিলে হচ্ছে 5। তাহলে ব্যাসার্ধ আসতেছে 5। এইবার তোমাদের কাজ হচ্ছে 5,8 বিন্দু থেকে সরলরেখার ইকুয়েশনটা কত দেওয়া আছে? সরলরেখার ইকুয়েশন দেওয়া আছে 3x 4y 8 0। 5,8 বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্বটা একটু বের করো। দেখো তো এই লম্ব দূরত্বটা কি 5 আসে কিনা। 5,8 বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব বের করো, যেটা সরলরেখা চ্যাপ্টারে তোমরা শিখছো। দেখো তো সেটা 5 হয় কিনা। লম্ব দূরত্ব কত আসলো তোমাদের? আসে। লম্ব দূরত্ব 5 আসছে। তার মানে লম্ব দূরত্ব 5 আসে মানে আমি কনফার্ম যে এটা স্পর্শক। এখন তোমাদের কাজ হচ্ছে স্পর্শ বিন্দুটা বের করা। তো স্পর্শ বিন্দু বের করার জন্য তোমাদের কি করতে হবে? এই স্পর্শ বিন্দু এই যে অভিলম্ব সমীকরণ বের করতে হবে, এবং এই অভিলম্বটা কি হবে? কেন্দ্র দিয়ে যাবে। সুতরাং এই সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণটা বের করো, এবং ওই লম্ব সরলরেখার সমীকরণটা কি হবে? 5,8 বিন্দুগামী হবে। তাহলে লম্ব সরলরেখার সমীকরণটা আমি দেখতে পাচ্ছি এটা কি হবে? এটা হবে 4x + 3y। 4x + 3y = 4 × 5 যোগ 3 × 8। এটাই হবে তার লম্ব সরলরেখার সমীকরণ। তো এটা সব মিলে কত আসতেছে? 4x + 3y, 4 5 20, 3 8 24, 20 আর 24 44। সো -44 = 0। এটা হচ্ছে অভিলম্বের সমীকরণ। আর একটা সমীকরণ হচ্ছে স্পর্শকের সমীকরণ, যেটা আমরা প্রুফ করলাম স্পর্শক হয়, সেটা হচ্ছে 3x - 4y - 8 = 0। এবার এই দুটো সমীকরণকে তোমরা তোমাদের যেভাবে ইচ্ছা সেভাবে সলভ করো, প্রতিস্থাপন অপনয়ন যেই পদ্ধতিতে সেই পদ্ধতিতে সলভ করো, করে x আর y এর মান বের করো এবং জানাও x আর y এর মান কত আসে, এবং সেটাই হবে তোমাদের স্পর্শ বিন্দু। এই কাজটা একটু করো। স্পর্শ বিন্দুটা কত আসে একটু দেখাও। এইট কমা 4 আসে। 8,4 আসছে। বাকিদেরও কি 8,4 আসছে? আর কেউ করছো? আকিদা করছো? নুহিন, নেহাল? স্যার করতেছি। করো। আসিয়া করছো? কত আসছে? ভাইয়া আমি করিনি। তো ধরে দিলাম যে এটা তোমরা পারবা, এটা সহজ আছে। সলভ করলে 8,4ই আসবে। ঠিক আছে? তো এরপর আমরা পরের প্রবলেমে যাই। পরের প্রবলেমে করবো না, জাস্ট হিন্টসটা দেখো যে এখানে কি বলছে। সেম টাইপেরই কথা, যে প্রথমে বলছে যে x - 3y - 5 = 0। এটা স্পর্শক কিনা দেখাও। কোন বৃত্তের? বৃত্তটা হচ্ছে x² + y² - 6x + 8y + 15 = 0। বলছে এই বৃত্তের জন্য এটা হচ্ছে স্পর্শক, সেটা দেখাও।
এরপরে বলছে কি পরের কথাটার জন্য আমি ম্যাথটা নিছি। পর একটা কথা বলছে যে স্পর্শ বিন্দুগামী ব্যাসের সমীকরণ বের করো। স্পর্শ বিন্দুগামী ব্যাসের সমীকরণ। আচ্ছা এবার একটা কথা একটু বলো তো, স্পর্শ বিন্দুগামী ব্যাস কোনটা আসলে? যেটা এই বৃত্তের জন্য অভিলম্ব সেটাই স্পর্শ বিন্দুগামী ব্যাস না? অভিলম্ব যেই কথা আর স্পর্শ বিন্দুগামী ব্যাস একই কথা, বুঝতে পারছো? আমি এই ম্যাথটা নিলাম করার জন্য না, এই ম্যাথটা নিলাম যে তোমরা যেন এই জায়গায় কোনো কনফিউজ না হও। এখানে বলা হয়েছে যে স্পর্শ বিন্দুগামী ব্যাস। আমরা প্রথমে জানি স্পর্শ বিন্দু দিয়ে যে অবিলম্বটা যায় সেটা সবসময় কেন্দ্র দিয়ে যায়, আর কেন্দ্র দিয়ে যেটা যায় সেটাই তো ব্যাস হয়, তাই না? বৃত্তের এক মাথা থেকে শুরু হবে, কেন্দ্রকে টাচ করে আরেক মাথায় যাবে, এটাই তো ব্যাস। সো যেটা তাহলে স্পর্শ বিন্দুগামী ব্যাস সেটাই হচ্ছে বেসিক্যালি অভিলম্ব, ওই স্পর্শকের উপর অভিলম্ব, রাইট? তাহলে এই কোশ্চেনে যেটা বলছে স্পর্শ বিন্দুগামী ব্যাস বের করতে, তাহলে তুমি আসলে কি করবা? তুমি বেসিক্যালি স্পর্শকের সমীকরণ তো দেওয়াই আছে, তুমি তো প্রথমে আগের মতো করে মানে চেক করবা যে এটা আসলে স্পর্শক হয় কিনা। যখন স্পর্শক হয়ে যাবে তখন তোমার কাজ হবে কি, তার অবিলম্বের সমীকরণটা বের করা। সলভ করা লাগবে না, স্পর্শ বিন্দু বের করা লাগবে না, অবিলম্বের সমীকরণ বের করবে এবং ওই অবিলম্বের সমীকরণটাই হবে কি তোমার স্পর্শ বিন্দুগামী ব্যাসের সমীকরণ হবে। ওকে, সো এটা তোমরা বুঝতে পারছো স্পর্শ বিন্দুগামী ব্যাস আর অবিলম্ব হচ্ছে সেম। জি ভাইয়া। সো আসো এবার আমরা পরের প্রবলেমে যাই। এখন পরের প্রবলেমটা দেখো, এখানে কি বলছে 3x প্লাস by মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। বলতেছে যে এই সরল রেখাটা একটা বৃত্তকে স্পর্শ করছে, তারাই বলে দিছে স্পর্শ করছে। x স্কয়ার যোগ y স্কয়ার মাইনাস 8x মাইনাস 2y প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। বলতেছে যে এই সরল রেখাটা এই বৃত্তকে স্পর্শ করছে। যদি স্পর্শ করে থাকে তাহলে b ইজ ইকুয়াল টু হোয়াট, তাহলে b এর ভ্যালু কত? এখন আমরা আবার আগের সিনারিওতে যাই। একটা সরলরেখা একটা বৃত্তকে যদি স্পর্শ করে তখন কি হয়, শর্ত কিন্তু ওই একটাই, ওই একটা শর্ত দিয়ে পুরো ম্যাথগুলো করতে হবে। একটা সরলরেখা যদি একটা বৃত্তকে স্পর্শ করে তাহলে ওই সরলরেখার কি হবে, বৃত্তের কেন্দ্র থেকে ওই সরলরেখার উপর লম্ব দূরত্ব তার ব্যাসার্ধের সমান হবে। তো প্রথমে একটা কাজ করি, আমরা ওই কন্ডিশনে অ্যাপ্লাই করলে আমরা বি এর ভ্যালু বের করতে পারবো। তো প্রথমে আমাদের কাজ কি হবে, আমাদের কাজ হবে এই বৃত্তের কেন্দ্র বের করা। আচ্ছা বলো তো এই বৃত্তের কেন্দ্র কত হবে? 4,1 4,1 4,1 এক্স্যাক্টলি। তাহলে 4,1 থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব 3x প্লাস by মাইনাস 1, অর্থাৎ এই যে সরলরেখাটা দেখতেছো এই সরলরেখার উপর লম্ব দূরত্বটা কি হবে? আচ্ছা সেটা বের করার আগে আচ্ছা একটা কাজ করি, এই বৃত্তের ব্যাসার্ধ কত দেখো তো, রুট ওভার জি স্কয়ার যোগ এফ স্কয়ার মাইনাস সি, তাহলে ব্যাসার্ধ কত আসবে? তো -4 এরকম আসবে। তাহলে 16 থেকে 4 গেলে কত আসে? 12 12 রুট 13 না ব্যাসার্ধ? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে রুট 13 হচ্ছে আমাদের এই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা যেটা বলবো যে প্রশ্ন মতে যেহেতু এই সরলরেখাটা হচ্ছে এই বৃত্তের উপর স্পর্শক, সুতরাং প্রশ্ন মতে 4,1 বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্বটা কি হবে? এই সরলরেখাটা ছিল 3x প্লাস by মাইনাস 1, অর্থাৎ x এর জায়গায় 4 বসাও, যোগ b ইন্টু y এর জায়গায় 1 বসাও, মাইনাস 1 এর মডুলাস ডিভাইডেড বাই রুট ওভার 3 স্কয়ার, x এর শক 3 ছিল এবং y এর শক b ছিল, 3 স্কয়ার যোগ b স্কয়ার ইজ ইকুয়াল টু কত হবে? রুট 13 হবে। ঠিক আছে, তাহলে এই যে টোটাল এটা ছিল আমাদের এই সরলরেখার উপর কেন্দ্র থেকে লম্ব দূরত্ব, তাহলে এই লম্ব দূরত্বটা কিসের সমান হবে? তার ব্যাসার্ধের সমান হবে। এবার এই কন্ডিশনটাকে অ্যাপ্লাই করে আমরা কি করব, বি এর ভ্যালুটা বের করে নিয়ে আসবো। ওকে, সো চলো এটা করি। সো প্রথম কাজ হবে কি আমাদের, আমাদের প্রথম কাজ হবে এখানে বর্গ করে দেওয়া। সো বর্গ করে দিলে কি আসে দেখি। সো উপরে থাকতেছে হচ্ছে 12, 12 থেকে 1 গেলে হচ্ছে 11, তাহলে আমাদের থাকবে কত? 11 প্লাস বি, রাইট? 11 প্লাস বি থাকবে, তাহলে 11 প্লাস বি এর মডুলাস নিচে থাকতেছে কত? বি স্কয়ার যোগ 9 ইজ ইকুয়াল টু রুট 13। এখন যদি আমি উভয় পাশে স্কয়ার করি তাহলে আসবে হচ্ছে 11 প্লাস বি হোল স্কয়ার, আর নিচে থাকতেছে হচ্ছে 9 প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু 13, রুট 13 স্কয়ার হয়ে গেল। সো এইবার আমরা একটা কাজ করি,
এবার আমরা লিখতে পারি 11 প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা বজ্র গুণন করি তাহলে 13 ইন্টু 9 প্লাস বি স্কোয়ার। সো সব মিলে আসবে এখান থেকে 11 স্কোয়ার মানে হচ্ছে 121 যোগ বি স্কোয়ার যোগ 22 বি 22 বি, আর এখানে আসবে 13 আর 9, 9 13 করলে কত আসে? 100 9 13 117, 117 না 117 যোগ 13 বি স্কোয়ার। তো সব মিলে যদি আমরা এখন একটা বি স্কোয়ারের রাশি নিয়ে আসি তাহলে বি স্কোয়ার 13 বি স্কোয়ার মানে 12 বি স্কোয়ার, আর এটা হচ্ছে মাইনাস 22 বি, আর এটা হচ্ছে 121 117, ওই পাশে গেলে হচ্ছে কত আসবে? -4 আসবে। সো -4 ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, ওকে, সো এটা 0। আচ্ছা একটা কাজ করি, এখানে যেহেতু সব দেখো সবার মধ্যে 2 কমন আছে, তাহলে 2 দিয়ে ভাগ করে দিই, একটু ছোট হয়ে যাবে আর কি, মিডল টার্ম করাটা একটু ইজি হবে। হ্যাঁ, তাহলে 2 দিয়ে ভাগ করে দিলে কি আসতেছে? তো 2 দিয়ে ভাগ করে দিলে আমাদের থাকতেছে 6 বি স্কোয়ার মাইনাস 11 বি মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এবার আমরা মিডল টার্ম করি। তো 6 আর 2 এর গুণফল হচ্ছে 12, তাহলে 12 কে নিয়ে মিডল টার্ম করতে হবে। তাহলে 6 বি স্কোয়ার মাইনাস 12 বি প্লাস বি মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে একটা কাজ করি, এখান থেকে 6 বি কমন নেই, 6 বি কমন নিলে বি মাইনাস 2 প্লাস 1 কমন নিলে বি মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। সুতরাং 6 বি প্লাস 1 ইন্টু বি মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ একবার হবে 6 বি প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এটা সত্য হবে, অথবা বি মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, এটা সত্য হবে, অর্থাৎ বি ইজ ইকুয়াল টু এখান থেকে আসবে -1/6, এখান থেকে বি ইজ ইকুয়াল টু 2। তাহলে আমরা আমাদের অ্যানসার পেয়ে গেলাম। অ্যানসার কি? অ্যানসার হবে বি ইজ ইকুয়াল টু -1/6 অথবা বি ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে, সো এবার অনেস্টলি বলো তো কারা কারা এই ম্যাথটা বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। জি ভাইয়া বুঝতে জি পারছি। ভাইয়া বুঝছি। ভেরি গুড। সো এবার আমরা সিমিলার টাইপের ম্যাথগুলো, এই যে এখন যে ম্যাথটা দেখালাম না, এর টাইপের সিমিলার ম্যাথগুলোই এক্সামে বেশি আসে, তোমরা তোমাদের বইও চেক করতে পারবা, এবং ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের অনেক জায়গায় তো এই টাইপের ম্যাথ আছে। ঠিক আছে, সো কাজ হচ্ছে কি, তোমাদের কাজ হচ্ছে একটাই, যে তোমরা জাস্ট একটা কন্ডিশনে জানো যে ব্যাসার্ধ কিসের সমান হবে, কেন্দ্র থেকে ওই স্পর্শকের লম্ব দূরত্ব সমান হবে। এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে তোমাকে সবগুলো ম্যাথ করতে হবে, তুমি এর বাইরে কিছুই জানো না, একটা স্পর্শক হওয়ার শর্তই হচ্ছে এটা। সো এটাকে রিভলভ করে তোমার এই ম্যাথগুলো আসবে বিভিন্ন কন্ডিশনে বা বিভিন্ন ইয়াতে চেহারায় আসতে পারে, বাট ঘুরে ফিরে প্রসেস কিন্তু একই। ওকে, সো তোমাদেরকে এবার একটা ম্যাথ দেই, চুয়েটে আসছিল এবং অনেকগুলো বোর্ডে আসছে। হ্যাঁ, সো হ্যাঁ বলো। স্পর্শকের ওখানে যদি ব্যাসার্ধ হয় তাহলে স্পর্শকের উপর যদি ব্যাসার্ধটা হয় তাহলে কি এটা অভিলম্ব হবে? হ্যাঁ, দাঁড়াও আমি চিত্রে যাই। হ্যাঁ বলো তো, এবার বলো, স্পর্শকের উপরে যে ব্যাসার্ধটা, হ্যাঁ তুমি বলতেছো এই ব্যাসার্ধের সমীকরণ কি অভিলম্বের সমীকরণ হবে কিনা, এটাই? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটাই তো অভিলম্বের সমীকরণ। এটা এই ব্যাসার্ধটাও বেসিক্যালি আর অভিলম্বই, ব্যাসটা? কারণ ব্যাসার্ধটাও হচ্ছে এই স্পর্শকের উপর লম্ব, বুঝতে পারছো? ওকে ওকে, আবার আমরা নেক্সট প্রবলেমে যাই। আচ্ছা এই প্রবলেমটা তোমরা করো, এটা চুয়েটে আসছে, ইঞ্জিনিয়ারিং কয়েকটা বিশ্ববিদ্যালয় আসছে। তো এটা হচ্ছে 3x প্লাস 4y মাইনাস k ইজ ইকুয়াল টু 0। বলতেছে যে এই সরল রেখাটা একটা বৃত্ত দেওয়া হয়েছে, x স্কয়ার যোগ y স্কয়ার মাইনাস 10x, এই বৃত্তটাকে স্পর্শ করছে, এই সরল রেখাটা এই বৃত্তকে কি করছে? স্পর্শ করছে, তার মানে এই সরল রেখাটা হচ্ছে স্পর্শক। হ্যাঁ, তাহলে আবারও বৃত্ত আঁকো। কি বৃত্ত হইলো এটা? তাহলে আবারও একটা বৃত্ত আঁকো। তাহলে এই হচ্ছে কি আমাদের স্পর্শক, এই হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে বলো তো এই বৃত্তের কেন্দ্র কত হবে? 5,0। হ্যাঁ 5,0। 5,0। আচ্ছা হোল্ড অন, তো একটা ফোন আসছে আমার। ভাইয়া
হ্যালো, তোমরা কি আছো? ভাই আছি। সরি, আমি আসলে একটু ইমার্জেন্সি ছিল, একটা প্রবলেম ছিল। যাই হোক, আমরা আবার আবার শুরু করতেছি। হ্যাঁ, প্রবলেমটা কোথায় ছিলাম? হ্যাঁ, একটা সরলরেখা দেওয়া হয়েছিল 3x + 4y - k = 0। বলা হয়েছিল যে এই সরলরেখাটা একটা বৃত্ত দেওয়া হয়েছে যে x² + y² - 10x = 0 বলছে, এই বৃত্তটাকে স্পর্শ করছে। এখন যদি স্পর্শ করে একদম আগের প্রবলেমটা k এর ভ্যালু কত, তাহলে k = what? তাহলে আমরা এই বৃত্তের জন্য কি বের করতে পারলাম? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 5,0, যেটা বের করে আমরা শিখছি আগের ক্লাসগুলোতে। তো 5,0। এবার বলতো এই বৃত্তের ব্যাসার্ধ কত হবে? 5। এক্স্যাক্টলি, ব্যাসার্ধ হবে 5। সো তোমরা একটু দ্রুত দেখো তো কে এর ভ্যালু কত আসে, সবাই একটু দ্রুত করো। সো 5,0 বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব = 5 হবে। সরলরেখাটা হচ্ছে 3x + 4y - k = 0। তাহলে 5,0 বিন্দু থেকে সরলরেখার উপর লম্ব দূরত্ব কত হবে? তো সেটা একটু দেখি আমরা। 5,0 বিন্দু থেকে সরলরেখার উপর লম্ব দূরত্ব হবে x এর জায়গায় 5 বসাও, যোগ 4 * y এর জায়গায় 0 বসাও, মাইনাস k এর মডুলাস ডিভাইডেড বাই √3² যোগ 4² = 5। তো এখান থেকে এবার দেখো k এর ভ্যালু কত আসে, k = কত আসে একটু দেখো। -10। আচ্ছা, k = কত আসছে? -10। একটু হোল্ড করো দেখি বাকিরা কি বলে, বাকিদেরও কি সেম আসছে কিনা। -10, ওকে। তো ধরে নিচ্ছি -10 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এটা তো খুব কঠিন কোনো ক্যালকুলেশন না। আচ্ছা, তোমরা আমাদের একটা ভুল করতেছো কিনা দেখো। k এর দুইটা ভ্যালু আসার কথা, একটা -10 একটা 40। মডুলাস থাকলে কিন্তু প্লাস মাইনাস হয়। 40 দুইটা হবে তোমাদের অ্যান্সার। হ্যাঁ, -10ও হবে আবার 40ও হবে। হ্যাঁ, সো আমি তোমাদের বলি তোমাদের ক্যালকুলেশনটা কোন স্টেজ পর্যন্ত যাওয়ার কথা। ক্যালকুলেশনটা যাওয়ার কথা হচ্ছে এখানে 25/5, তাহলে হচ্ছে 5। সো এখানে আসবে কত? 15 - k এর মডুলাস = 25, তাই তো? এটা = 25 আসবে। সুতরাং 15 - k একবার হবে +25, একবার হবে 15 - k -25। সো +25 হইলে k আসবে হচ্ছে -10, আবার 15 - k -25 হইলে k আসবে কত? 40। ঠিক আছে? সো এইভাবে হচ্ছে মডুলাসের ক্যালকুলেশন গুলো এভাবে করতে হয়। যারা সেকেন্ড ইয়ারে আছো তারা তোমরা খুব ভালোভাবে এইগুলো জানো, কারণ তোমরা রিয়েল নাম্বার পড়ছো, সেখানে তোমরা মডুলাসের ইউজ দেখছো, মডুলাস কিভাবে আচরণ করে এগুলো দেখছো। হ্যাঁ, ফার্স্ট ইয়ারে যারা তারা হয়তো বা গ্যাপের কারণে এটা জানতো না। যাই হোক, এবার আমরা পরের এই টাইপের সিমিলার টাইপের প্রবলেম গুলো তো পারবা আশা করি। এবার এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্রবলেম করি, যেটা কিছুটা মানে প্রমাণ টাইপের। হ্যাঁ, কিন্তু এটা অনেকবার আসছে, তোমরা যে কারো বইয়ের মধ্যে চেক করতে পারবা যে সবচেয়ে বেশিবার আসা একটা প্রবলেম বোর্ড পরীক্ষায় আসা। তো প্রবলেমটা একটু যাই। যে একটা সরলরেখা দেওয়া হয়েছে, যে সরলরেখাটা হচ্ছে lx + my - 1 = 0। বলতেছে এই সরলরেখাটা একটা বৃত্ত দেওয়া হয়েছে, বৃত্তের সমীকরণ হচ্ছে x² যোগ y² - 2ax = 0। বলতেছে কি এই সরলরেখাটা এই বৃত্তকে স্পর্শ করছে, অর্থাৎ এই সরলরেখাটা হচ্ছে এই বৃত্তের উপর স্পর্শক। যদি স্পর্শক হয় তাহলে দেখাইতে বলছে শো দ্যাট, দেখাও যে a² যোগ 2al = 1। তাহলে এই জিনিসটা আমাদেরকে দেখাইতে হবে। ওকে, তাহলে আমরা ম্যাথটা করব কিভাবে? ওই যে আমরা যেটা জানি, একটা জিনিসই জানি, সেটা হচ্ছে কি একটা বৃত্তের কেন্দ্র থেকে ওই সরলরেখার উপর অঙ্কিত লম্বর দৈর্ঘ্য তার ব্যাসার্ধের সমান। এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে আমরা এই জিনিসটা নিয়ে আসবো। ঠিক আছে? সো সবাই একটু দেখো, এটা আমি করে দিতেছি। সো প্রথম কাজ হচ্ছে আমাদের এই বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ বের করতে হবে। কেন্দ্রের ব্যাসার্ধ আশা করি তোমরাও বের করতে পারবা। তো বৃত্তের সমীকরণ তো দেখতে পারতেছো, x² যোগ y² - 2ax = 0। তাহলে বলো তো এই বৃত্তের কেন্দ্র কত হবে? এক্স্যাক্টলি a, 0। আচ্ছা, তো এই বৃত্তের কেন্দ্র হয়ে গেল a, 0। আর এই বৃত্তের ব্যাসার্ধ কত হবে বলো তো? a। এক্স্যাক্টলি, এই বৃত্তের ব্যাসার্ধ হবে a। সো এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে a। হ্যাঁ, সো এইবার আমাকে যেই স্পর্শকটা দেওয়া হয়েছে সেই স্পর্শক সমীকরণটা কি lx + my - 1 = 0।
তো lx plus my minus 1 is equal to 0. তো এখন আমার a, 0 বিন্দু থেকে এই স্পর্শকের উপর লম্ব দূরত্বটা বের করতে হবে এবং সেটা হবে কার সমান, a এর সমান, রাইট? সো আমরা ম্যাথটা প্রসিড করি। আমাদের ম্যাথটা আসবে কি, ওদের মডুলাস অফ x এর জায়গা হবে a, তাহলে al, y এর জায়গা হবে 0 অর্থাৎ 0 মাইনাস 1 এর মডুলাস ডিভাইডেড বাই রুট ওভার এল স্কয়ার যোগ এম স্কয়ার। এটা কার সমান হবে? এটা হবে এই বৃত্তের ব্যাসার্ধের সমান, ব্যাসার্ধ হচ্ছে a, ঠিক আছে? সো তারপর আমরা একটা কাজ করতে পারি, al আমি প্লাস মাইনাস দিছি, রাইট? সো al মাইনাস 1 এর মডুলাস ইজ ইকুয়াল টু a ইনটু রুট ওভার এল স্কয়ার যোগ এম স্কয়ার। এবার আমরা দেখি টার্গেট কোথায়। আমার টার্গেট হচ্ছে a স্কয়ার এম স্কয়ার যোগ 2al ইজ ইকুয়াল টু 1। স্যার ওই জায়গায় যাইতে হবে। সো এখানে দেখে যেটুকু বোঝা যাচ্ছে যে উভয় পাশে স্কয়ার করা ছাড়া আর কোনো ওয়ে নাই, কারণ এই রুটটা কিন্তু আমাদের প্রমাণের মধ্যে নাই, রুটটা আমাকে বাদ দিতে হবে। তো রুট বাদ দেওয়ার জন্য উভয় পাশে স্কয়ার করি, চলো। তাহলে al মাইনাস 1 হোল স্কয়ার, স্কয়ার করলে মডুলাস উঠে যাবে, তাহলে আর এই পাশে স্কয়ার করলে a স্কয়ার আর এখানে রুটটা উঠে যাবে, এটা আসবে l স্কয়ার যোগ m স্কয়ার। সো এই জিনিসটা থাকলো। সো এবার স্কয়ারের টাকে আমরা সিম্পলিফাই করি, তাহলে কি আসবে, বর্গর সূত্র ফলাইলে এটা হবে a স্কয়ার l স্কয়ার মাইনাস 2al যোগ 1 ইজ ইকুয়াল টু a স্কয়ার l স্কয়ার যোগ a স্কয়ার m স্কয়ার, ঠিক আছে? সো এবার দেখো a স্কয়ার l স্কয়ার a স্কয়ার l স্কয়ার কাটা, সব মিলে কি থাকতেছে, 2al আর 1 প্লাস 1টাকে ওই পাশে পাঠিয়ে দিলে a স্কয়ার m স্কয়ার যোগ 2al মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এটাই কি আমাদের প্রমাণ ছিল না? হ্যাঁ, ইজ ইকুয়াল টু 1 ছিল। তাহলে এই মাইনাস 1টাকে রাইট হ্যান্ড সাইডে রাখলে আমাদের কি আসতেছে, a স্কয়ার m স্কয়ার যোগ 2al ইজ ইকুয়াল টু 1। সো শর্ট। তো এই জিনিসটা দেখাইতে বলছে এবং এই ম্যাথটা কিন্তু অসংখ্যবার বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসছে। ওকে, তো খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা বুঝতে পারছো না? সিমিলার কনসেপ্ট, একই কনসেপ্টের উপর বেস করে প্রবলেমটা দেওয়া হয়েছে। হ্যাঁ, তো আশা করি বুঝতে পারছো। সো এবার চলো, এবার আমাদের যেই একটা থিওরি, প্রথম যে দুইটা থিওরি শিখলাম, ওই দুইটা থিওরি রিলেটেড সব এবং দুইটা ফর্মুলা শিখলাম, ওই ফর্মুলা রিলেটেড সব ম্যাথ মোটামুটি কভার হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা আরেকটা থিওরি শিখবো। এবার আমাকে স্পর্শকের সমীকরণ দেওয়া থাকবে না, বাট আমাকে স্পর্শকের সমীকরণ বের করতে হবে এবং সেটা কিভাবে করতে হবে সেটাই হচ্ছে আমরা এখন দেখবো, এবং এরপরে ওই রিলেটেড কিছু ম্যাথ দেখবো। আমাদের আর 20 মিনিটে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, একটু দাঁড়াও। স্পর্শকর, ধরো একটা বৃত্ত দেওয়া হইলো। হ্যাঁ, এই বৃত্তের ধরো একটা সমীকরণও দেওয়া হয়েছে। সমীকরণটা কি, এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ 2gx যোগ 2fy যোগ c ইজ ইকুয়াল টু 0। ওকে, এর কেন্দ্র যাই হোক, কেন্দ্র এবার আমার জন্য কেন্দ্র নেসেসারি না। এবার ধরো এখানে একটা বিন্দু দেওয়া হয়েছে, পি বিন্দু। এখন এই বিন্দুর স্থানাঙ্ক ধরো x1, y1। এখন এই বিন্দুকে আমি একটা স্পর্শক টানা হইলো, যেটা আমি এখানে টানছি। এখন আমাকে বৃত্তের সমীকরণ দেওয়া হয়েছে, শুধুমাত্র বৃত্তের সমীকরণ দিয়ে আমাকে বলতেছে x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করো। তাহলে সেটা আমি কিভাবে করব? ঠিক আছে, আমাকে বৃত্তের সমীকরণ দিছে এবং যেই বিন্দুতে স্পর্শকটা টানতে বলা হয়েছে এবং ওই বিন্দুটাও কিন্তু আমাকে দেওয়া হয়েছে। এখন আমাকে বলা হইতেছে যে এই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ কি হবে। আচ্ছা, সেটা করার জন্য আমি সবসময়, আমরা এখন এখানে যে টেকনিকটা শিখাবো, এই টেকনিকটা তোমরা সেকেন্ড ইয়ারের কনিক্স চ্যাপ্টার অ্যাপ্লাই করতে পারবা, বৃত্ত থেকে শুরু করে সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে, তো ফর্মুলাটা দেখো। ফর্মুলাটা হবে বৃত্তের সমীকরণের মধ্যেই সব সলিউশন থাকবে। বৃত্তের সমীকরণে যেখানে এক্স স্কোয়ার দেখবা সেখানে বসাই দিবা এক্স ইন্টু x1, মানে বিন্দুটা বসাই দিবা। যেখানে ওয়াই স্কোয়ার দেখবা সেখানে বসাই দিবা ওয়াই ইন্টু y1। ওকে, যেখানে তোমরা এক্স দেখবা সেখানে বসাই দিবা এক্স প্লাস x1 ডিভাইডেড বাই 2। যেখানে ওয়াই দেখবা সেখানে বসাই দিবা ওয়াই প্লাস y1 ডিভাইডেড বাই 2। এই কাজটুকু যদি করতে পারো তোমাদের কিন্তু প্রবলেম সলভড। সো একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শক তোমরা টানতে পারবা। সুতরাং আমাদের বৃত্তের সমীকরণটা কি ছিল? বৃত্তের সমীকরণ ছিল এইটা, কপি করে আনি।
আমাদের হচ্ছে x1, y1 বিন্দুতে স্পর্শক আঁকতে বলা হয়েছে, তাহলে x স্কয়ারের জায়গায় কি বসবে, x ইন্টু x1 যোগ y স্কয়ারের জায়গায় y ইন্টু y1 যোগ 2g ইন্টু x এর জায়গায় বসবে x প্লাস x1 ডিভাইডেড বাই 2 যোগ y এর জায়গায় বসবে 2f ইন্টু y প্লাস y1 ডিভাইডেড বাই 2 যোগ c ইজ ইকুয়াল টু 0। তাহলে এইখানে যেটা পেলাম আমরা, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হবে আমাদের অ্যান্সার। প্রত্যেকটা ম্যাথ করতে তোমাদের জাস্ট 1 থেকে 2 মিনিট লাগবে, এবং এটা তোমরা রিটেনও অ্যাপ্লাই করতে পারো, রিটেনও তোমরা ফুল মার্কস পাবা, জাস্ট 1 থেকে 2 মিনিট লাগবে। এই সেম ম্যাথটা করা আরেকটা ওয়ে আছে, বাট ওইটা অনেক বেশি লেংদি ওয়ে, বাট ওইটা বেসিক থেকে করা যায়। চাইলে একটা বিন্দু যেহেতু দেওয়া আছে ওইখান থেকে চাইলে বেসিক আইডিয়া থেকে করা যায়, বাট ওই ওয়েতে না করে আমরা চাইলে এইভাবে ম্যাথটা করতে পারবো, ঠিক আছে। এবং এইটা করলে আমাদের জাস্ট 2 মিনিটের মধ্যে আমাদের সবগুলো প্রবলেম সলভ হয়ে যাবে স্পর্শক রিলেটেড, ঠিক আছে। আরেকটা ওয়ে যেটা আছে সেটার কনসেপ্টটা আমি তোমাদেরকে বলে রাখি, তোমরা কখনো আটকাইলে ওইটা একটু লেংদি ওয়ে। তো তোমাকে একটা বিন্দু দিয়ে, ধরো তোমার কেন্দ্র দিল 3,4, হ্যাঁ, আর ধরো এখানে একটা বিন্দু দিল 6,7, বললো যে 6,7 বিন্দুতে এই বৃত্তের উপর স্পর্শক আঁকতে বলছে। তো এই যে স্পর্শক বলছে 6,7 বিন্দুতে এই বৃত্তের উপর স্পর্শক আঁকতে বলছে। আচ্ছা বলো তো 6, তাহলে স্পর্শকটা তাহলে কোন বিন্দু দিয়ে যাচ্ছে, 6,7 বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে তোমরা কি জানো, এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি জানো, y মাইনাস y1 অর্থাৎ y মাইনাস 7 ইজ ইকুয়াল টু m ইনটু x মাইনাস x1 অর্থাৎ x মাইনাস 6। তাহলে এটা হচ্ছে বৃত্তের সমীকরণ, যেখানে তুমি n এর মানটা তুমি এখনো জানো না, আর m এর মানটা জানবা কিভাবে, দেখো তুমি কিন্তু 3,4 আর 6,7 এই দুটা বিন্দুর ঢাল কিন্তু তুমি জানো। কিভাবে ঢাল জানো, আমরা জানি y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 হচ্ছে এটার ঢাল। তাহলে এখানে ঢাল কত আসবে, 7 মাইনাস 4 ডিভাইডেড বাই 6 মাইনাস 3, রাইট। তাহলে 3 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু কত, 1। এইটার ঢাল যদি 1 হয়, আর এইটা বেসিক্যালি অভিলম্বের ঢাল না। আচ্ছা এবার আমাকে বলো তো, অভিলম্বের ঢাল যদি 1 হয়, তাহলে এই স্পর্শকের ঢাল কত হবে, সরলরেখার কনসেপ্ট থেকে বলো তো, -1 হবে। কারণ আমরা জানি অভিলম্বের ঢাল যদি 1 হয়, সরলরেখার ঢাল হয় তার ইনভার্স 1/1, তার আগে মাইনাস বসে, তাহলে 1/1 আর তার আগে মাইনাস, তাহলে -1। সুতরাং চাইলে আমরা এইভাবেও চাইলে ম্যাথটা করতে পারবো। আর অথবা আমি যেভাবে মাত্র যে নিয়মটা শিখাইলাম এই নিয়মে তুমি চাইলে করতে পারবা, x স্কয়ারের জায়গায় x ইনটু x1 বসাই দিবা, y স্কয়ারের জায়গায় y ইনটু y1 বসাই দিবা, খুব সহজে প্রত্যেকটা ম্যাথ হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আরেকটা ওয়ে। তাহলে আমরা আরেকটা থিওরি দেখলাম কিভাবে একটা বৃত্তের উপরিস্থ কোনো বিন্দু থাকলে সেই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে হয়। আমরা এই রিলেটেড কিন্তু প্রচুর ম্যাথ করব একটু পরে। সো এবার আমরা, আর যদি তুমি স্পর্শকের সমীকরণ বের করে ফেলতে পারো, তাহলে তো অভিলম্বের সমীকরণ বের করা তো আর তোমাকে দেখানোর তো কোনো দরকার নাই, ঠিক না। তুমি যদি মনে করো স্পর্শকের সমীকরণ আঁকতেই পারো, তাহলে তো তোমার অভিলম্বের সমীকরণ তোমাকে আমার আলাদাভাবে দেখানোর কোনো দরকার নেই। স্পর্শকের সমীকরণ হয়ে গেল, তাহলে অভিলম্বের সমীকরণ তার লম্ব রেখার সমীকরণটা আঁকবা, যেটা সরলরেখা চ্যাপ্টারে আমরা অলরেডি শিখছি। ওকে, তো এবার আসো আমরা পরের একটা কনসেপ্টে যাই। এবারের কনসেপ্টটা হচ্ছে একটা বৃত্তের, আমরা ধরো বৃত্তের এতক্ষণ যেই বিন্দুটা দিলাম সেটা বৃত্তের উপরিস্থ একটা বিন্দু ছিল। এবার ধরো বৃত্তের বাইরের একটা বিন্দু দিলাম, মনে করো এখানে একটা বিন্দু দিলাম, হ্যাঁ, বাইরের একটা বিন্দু দিয়ে বললাম এই বিন্দু থেকে তুমি স্পর্শক টানো, এবং বৃত্তের সমীকরণও ধরো দিয়ে দিলাম। বৃত্তের সমীকরণ ধরো x স্কয়ার যোগ y স্কয়ার যোগ 2gx। আচ্ছা একটু সহজ সমীকরণটা দিয়ে শুরু করি, ধরো সবচেয়ে সহজ যে বৃত্তের সমীকরণ, হ্যাঁ, যে x স্কয়ার যোগ y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, মূল বিন্দুগামী। এই বৃত্তের জন্য বহিস্থ একটা বিন্দু x1, y1, তাহলে এই বিন্দু থেকে আমি স্পর্শক টানবো। তাহলে এই দেখো তো একটা স্পর্শক হইলো না, আবার দেখো তো এই আরেকটা স্পর্শক হইলো না, দুইটা স্পর্শক আঁকা যায়। বৃত্তের বহিস্থ বিন্দু থেকে সর্বোচ্চ দুইটা স্পর্শক আঁকা যায়, একটা বৃত্তের উপর সর্বোচ্চ দুইটা আঁকা যায়, একটাও আঁকা যেতে পারে, ডিপেন্ড করে তুমি কোন অবস্থায় আছো, বিন্দুটা কোন জায়গায় আছে, বাট ইউজুয়ালি দুইটা আঁকা যায়। তো ধরো এই বহিস্থ একটা বিন্দু থেকে দুইটা স্পর্শক আঁকলাম, এখন আমি তোকে বৃত্তের সমীকরণ দিয়ে দিচ্ছি, এখন আমি তোকে বলতেছি যে এই বহিস্থ বিন্দু থেকে এই বৃত্তের উপর আঁকা স্পর্শকগুলার সমীকরণ বের করো। সেটা তুমি কিভাবে বের করবা, সো সেটা বের করার একটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটা তোমরা একদম শেষ পর্যন্ত মনে রাখবে, অর্থাৎ তোমাদের সেকেন্ড ইয়ার সব জায়গায় এটা কাজে লাগবে, ঠিক আছে। অনেকটাই একটু আগের যে ম্যাথটা করলাম ওইটার মতো। সো তোমাদের কাজ হবে, আমি ফর্মুলাটা লিখেছি, ফর্মুলাটা টি স্কয়ার ইজ ইকুয়াল টু এস ইনটু s1, ঠিক আছে, টি স্কয়ার ইজ ইকুয়াল টু এস ইনটু s1। সো টি স্কয়ার কি, টি বলতে বোঝায় ট্যানজেন্ট, ট্যানজেন্ট মানে কি, ট্যানজেন্টের বাংলা হচ্ছে স্পর্শ, ট্যানজেন্টের বাংলা হচ্ছে স্পর্শক। আচ্ছা বলো তো x1, y1 বিন্দুটা যদি বৃত্তের উপরিস্থ হইতো, তাহলে তুমি তার স্পর্শকের সমীকরণ আঁকতে পারতো না, তাহলে স্পর্শকের সমীকরণটা কেমন হইতো, তাহলে আমাদের ফর্মুলাটা আমি সাইডে আবার লিখি, টি স্কয়ার ইজ ইকুয়াল টু এস ইনটু s1। তো প্রথমে আমি টি স্কয়ারের মানটা বের করি, টি স্কয়ার মানে টি বের করাটা কিন্তু আমরা অলরেডি শিখছি। তো আমার বৃত্তের সমীকরণ যদি x স্কয়ার যোগ y স্কয়ার
মাইনাস এ স্কোয়ার হয়, তাইলে এই বৃত্তের এক্স স্কোয়ারের জায়গায় বসবে এক্স ইন্টু এক্স ওয়ান যোগ ওয়াই স্কোয়ারের জায়গায় বসবে ওয়াই ইন্টু ওয়াই ওয়ান মাইনাস এ স্কোয়ার থাকলো। তাহলে এটা কি টি এর ভ্যালু, মানে স্পর্শকের সমীকরণ। স্পর্শকের সমীকরণ আমরা এভাবে বের করি। তো প্রথমে তুমি স্পর্শকের সমীকরণ বের করে ফেলবা, তাহলে এই স্পর্শকের সমীকরণকে স্কোয়ার করবা, তাহলে এটা হচ্ছে তোমার টি স্কোয়ার। ওকে, এইবার আসো এস ইন্টু এস ওয়ান। এস হচ্ছে গিয়ে তোমার বৃত্তের সমীকরণ, তুমি ডিরেক্ট বৃত্তের সমীকরণটাই বসায় দিবা। ওকে, তুমি বৃত্তের সমীকরণটাই বসায় দিবা। বৃত্তের সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটাই বসায় দিবা। এবার এটার সাথে গুণ দিবা কাকে? এটার সাথে গুণ দিবা এক্স এর জায়গায় এক্স ওয়ান স্কোয়ার যোগ ওয়াই এর জায়গায় ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এইটা যদি তুমি করো তাহলে তুমি দুইটা সরলরেখার সমীকরণ পাবা। ওই দুইটা সরলরেখার সমীকরণ হবে তোমার এই দুইটা স্পর্শকের সমীকরণের সমান। ওকে, তাহলে তোমরা এই জিনিসটা বুঝতে পারছো, যেখানে টি হচ্ছে আর এটা হচ্ছে তোমার এস, এটা হচ্ছে তোমার এস ওয়ান। এস ওয়ান হচ্ছে এক্স এর জায়গায় এক্স ওয়ান বসাবা, ওয়াই এর জায়গায় ওয়াই ওয়ান বসাবা, তাহলে তখন তুমি পাবা এস ওয়ান এর সমীকরণ। এই সমীকরণ না, মানে এস ওয়ান এর রাশিটা পাবা। আর এস রাশিটা হচ্ছে তোমার বৃত্তের যে সমীকরণটা দেওয়া থাকবে হুবহু ওইটাই এখানে রিপ্লেস করে দিবা। আর টি পাবা কিভাবে? টি পাওয়া তো আমি মাত্রই দেখালাম যে একটা বৃত্তের উপরিস্থ বিন্দু যদি হয় তখন তুমি স্পর্শক কিভাবে টানবা, সেইভাবে আর কি টি পাবা, যে এক্স স্কোয়ারের জায়গায় এক্স ইন্টু এক্স ওয়ান, ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই ইন্টু ওয়াই ওয়ান। হ্যাঁ, এইভাবে চাইলে করতে পারো। তাহলে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে আমরা স্পর্শক বের করা শিখলাম। ওকে, সো এইবার ধরো আরেকটা কনসেপ্ট এটার সাথে। সো এটা শিখলে মোটামুটি ধরতে পারো যে এই চ্যাপ্টারে সবগুলো কনসেপ্ট শেষ। আমাদের আরেকটা ক্লাসে আমরা সবগুলো এই চ্যাপ্টারে সব ম্যাথও শেষ করে ফেলতে পারবো। ধরো বৃত্তের বহিস্থ একটা বিন্দু থেকে আমি স্পর্শক করতে আনলাম, এখন আমার ইচ্ছা হইলো যে এই স্পর্শকের দৈর্ঘ্যটা কত। হ্যাঁ, এখন আমার ধরো ইচ্ছা হলো যে এই স্পর্শকের দৈর্ঘ্যটা আমি বের করতে চাচ্ছি। সো ধরো এই বিন্দুটা হচ্ছে x1, y1 বিন্দু। ওকে, x1, y1 বিন্দু। আর এই বৃত্তের সমীকরণ ধরো x স্কয়ার যোগ y স্কয়ার যোগ 2gx যোগ 2f, ধরো প্রথমে x স্কয়ার যোগ y স্কয়ার মাইনাস a স্কয়ার ইজ ইকুয়াল টু 0 ধরলাম। তাহলে এইবার x1, y1 বিন্দু থেকে এই যে স্পর্শকটা টানলাম সেই স্পর্শকের দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে, তো এই স্পর্শকের দৈর্ঘ্য হবে রুট ওভার এই বৃত্তের সমীকরণের মধ্যেই জাস্ট তুমি x1 আর y1 বসাই দিবা, আর কিচ্ছু করতে হবে না। তাহলে জাস্ট x এর জায়গায় x1 স্কয়ার যোগ y এর জায়গায় y1 স্কয়ার মাইনাস a স্কয়ার, শেষ। এটাই হবে তোমার অ্যানসার। আর যদি বৃত্তের সমীকরণটা x স্কয়ার যোগ y স্কয়ার মাইনাস a স্কয়ার এরকম না থাকে, আরেকটু বড় সমীকরণটা থাকতো x স্কয়ার যোগ y স্কয়ার যোগ 2gx যোগ 2fy যোগ c ইজ ইকুয়াল টু 0, তোমার তখনও তোমার কাজ থাকতো সেম। তুমি জাস্ট কি করতা, এই বৃত্তের সমীকরণের মধ্যে x এর জায়গায় x1 বসাই দিতে x1 স্কয়ার যোগ y1 স্কয়ার যোগ 2gx1 যোগ 2fy1 যোগ c, শেষ। এবং এটার মধ্যে রুট করতা, রুট করলে যে ভ্যালুটা পাইতা সেটাই হয়তো এই বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্যের সমান। ওকে, তার মানে আমরা এখন কি কি শিখলাম? আমরা প্রথমে শিখলাম বৃত্তের উপরিস্থ, বৃত্তের পরিধির উপর একটা বিন্দু আছে। এখন আমাকে বলতেছে যে বৃত্তের সমীকরণ দিয়ে বলতেছে যে এই বৃত্তের স্পর্শকের সমীকরণ বের করতে, সেটাও পারবো। বৃত্তের বাইরের একটা বিন্দু দিল, এখন বলতেছে বাইরের বিন্দু থেকে স্পর্শক টানো, টানলাম। এখন বলতেছে তার সমীকরণ বের করো, করলাম, এটাও পারলাম। এরপরে বললো যে বৃত্তের বাইরের একটা বিন্দু থেকে যে স্পর্শকটা টানছো সেই বিন্দু থেকে ওই স্পর্শ বিন্দু পর্যন্ত এই দৈর্ঘ্যটুকু আমাকে জানো, আর সেটাও আমরা পারবো। ওকে, সো আমার আশা করি কনসেপ্ট গুলা ক্লিয়ার হয়েছে। আর একটু আন্ডারস্ট্যান্ডিং বেটার হবে যদি আমরা এখন এখান থেকে কিছু ম্যাথ করতে পারি। ওকে, সো আমরা এখন এখান থেকে কিছু ম্যাথ দেখব। তো প্রথম প্রবলেম, একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে। বৃত্তের সমীকরণ হচ্ছে, সমীকরণটা কত? সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ 10x ইজ ইকুয়াল টু 0। বলা হচ্ছে যে এই বৃত্তের উপরিস্থ একটা বিন্দু কত? তো এই বৃত্তের উপরিস্থ বিন্দুটা দেওয়া আছে। উপরিস্থ বিন্দুটা হচ্ছে আমাদের -2,4। বলতেছে যে -2,4 বিন্দুতে এই বৃত্তের স্পর্শকের সমীকরণ বের করো। সো স্পর্শকের সমীকরণটা কিভাবে বের করব? এই বৃত্তের এক্স স্কোয়ারের জায়গায় আমি বসাবো এক্স ইন্টু x1। আর x1 এর ভ্যালু কত বলো তো? -2 এক্স্যাক্টলি। সো x এর জায়গায় x1 এর জায়গায় -2 যোগ y স্কয়ার এর জায়গায় বসাবো y ইনটু y1, y1 এর জায়গায় আসবে 4 যোগ 10, x এর জায়গায় কত বসাবো? x প্লাস x1 অর্থাৎ x মাইনাস 2 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 0। সো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি আমরা পাচ্ছি -2x প্লাস 4y প্লাস
5 ইন্টু এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। আর একটু সিম্পলিফাই করি, মাইনাস 2x যোগ 4y প্লাস 5x মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0, যেটাকে যদি সিম্পলিফাই করে লিখি 3x প্লাস 4y মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো তো কত সহজ, জাস্ট 1 মিনিট লাগলো, 1 মিনিটও লাগে নাই, আমরা এই বৃত্তের স্পর্শকের সমীকরণটা বের করে ফেললাম। যে মাইনাস 2,4 বিন্দু দিছে, বলতেছে যে এই বিন্দুতে স্পর্শকের সমীকরণটা বের করো, এবং এটা কিন্তু অনেকবার বোর্ডেও আসছে। হ্যাঁ, বলছে এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করো। আমরা জাস্ট এই বিন্দুটা এক্স স্কোয়ারের জায়গায় এক্স ইন্টু ওই এক বিন্দুর ভুজ, ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই ইন্টু ওই বিন্দুর কোটি, আর 10x এর জায়গায় x এর জায়গায় x প্লাস x1 অর্থাৎ x যোগ ভুজ ডিভাইডেড বাই 2 করছি, ইজ ইকুয়াল টু 0 ধরছি। আমাদের কিন্তু আমাদের এই সমীকরণটা চলে আসছে। ঠিক আছে, এই বৃত্তের স্পর্শকের সমীকরণটা চলে আসছে। সমীকরণ কত? 3x প্লাস 4y মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এই কোশ্চেনের মধ্যে আরেকটা পার্ট ছিল, সেটা হচ্ছে অবিলম্বে সমীকরণও বের করো। আচ্ছা বলো তো, অবিলম্বে সমীকরণ বের করতে পারবা না? তোমার মাইনাস 2,4 তো স্পর্শ বিন্দু তো দেওয়া আছে। আচ্ছা এবার বলো তো এই বৃত্তের কেন্দ্র কত? -5,0 মানে 5 করা। এবার বলো তো দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ তোমরা জানো না? দুই বিন্দুগামী y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2 x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 অর্থাৎ y মাইনাস 0 ডিভাইডেড বাই 0 মাইনাস 4 x প্লাস 5 ডিভাইডেড বাই মাইনাস 5 প্লাস 2। তাহলে এটাই হচ্ছে আমাদের অবিলম্বে সমীকরণ। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমরা চাইলে স্পর্শক অবিলম্ব যদি দেয়, সেটা তো আসলে নতুন কোনো কনসেপ্ট না, সেটা আমরা খুব সহজেই বের করতে পারবো। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ওকে, সো আমরা এবার সিমিলার টাইপের আরেকটা প্রবলেম দেখি। এবার ধরো তোমাদের একটা প্রবলেম দেই, 4,-11। হ্যাঁ, এই বিন্দুতে x স্কয়ার যোগ y স্কয়ার মাইনাস 3x প্লাস 10y ইজ ইকুয়াল টু 15, 10y মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, এই বৃত্তের স্পর্শক আর অবিলম্বের সমীকরণ বললাম বের করতে। স্পর্শক কত, স্পর্শকের সমীকরণ এবং অবিলম্ব, এরকম বের করে দেখা হতো। সবাই এই প্রবলেমটা একটু সলভ করো। আমরা জাস্ট আর একটা বা দুইটা প্রবলেম করবো, এরপর শেষ। আমাদের থিওরি কিন্তু সবগুলাই আলোচনা করা শেষ বলতে পারো। সো আমাদের থিওরি পার্ট নাই তেমন। তো সবাই একটু দেখো এই প্রবলেমটা, একটু দেখো। এটার স্পর্শকের সমীকরণটা বের করো দ্রুত, তারপর তার অবিলম্বের সমীকরণটা বের করো। পারছো? কেউ কি পারছো স্পর্শকের সমীকরণ আনতে? কেউ পারো না এখনো? স্পর্শকের সমীকরণটা বলো কেউ একজন। 5x minus 17y minus 52 equal to 0. 5x minus 17y plus 54
-82. -82 is equal to 0. -82 is equal to 0. আর অবিলম্ব আসছে? আচ্ছা, সো অবিলম্বটা বাদ দাও, আমরা এখন পরের প্রবলেমে যাই। সো একটা বৃত্ত সমীকরণ দেই। এবার আমাদের আরেকটা কনসেপ্ট ছিল কি, বহিস্থ বিন্দু থেকে স্পর্শকের সমীকরণ বের করার একটা কনসেপ্ট ছিল। সো এখন চলো সেই প্রবলেমটা একটু করি। একটা বৃত্তের সমীকরণ দিল x² যোগ y² মাইনাস 10x যোগ 20 ইজ ইকুয়াল টু 0। বলতেছে মূল বিন্দু থেকে এই বৃত্তের উপরে, মূল বিন্দু থেকে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ কত? মূল বিন্দু থেকে, 0 0 বিন্দু থেকে। তাহলে ফর্মুলাটা কেমন হবে? আমরা জানি যদি এ হচ্ছে একটা বৃত্ত, ধরো মূল বিন্দুটা এমন একটা জায়গায় আছে, মূল বিন্দু থেকে, হ্যাঁ, এই বৃত্তের উপর মূল বিন্দুটা 0 0 বিন্দু থেকে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ বের করতে বলছে। তো বহিস্থ কোন একটা বিন্দু থেকে, বৃত্তের পরিধির বাইরে। তো এটা কিভাবে করব? প্রথমে আমরা ফর্মুলা কি, t² is equal to s into s1। তো t² কি, প্রথমে আমাদের কাজ হবে মূল বিন্দুতে এই বৃত্তের স্পর্শকের সমীকরণটা বের করা। তো মূল বিন্দুটা যদি বৃত্তের পরিধির উপর থাকতো তাহলে স্পর্শকের সমীকরণ কি হতো, x into x1 অর্থাৎ 0 যোগ y into y1 অর্থাৎ 0 মাইনাস 10 into x plus 0 divided by 2 plus 20 is equal 20 whole square, রাইট? এটা হচ্ছে t² বের করলাম এইটা। তাহলে এটা হচ্ছে t² বের করলাম। তারপরে এবার বলো s into s1 মানে কত হবে? s into s1 হবে আমার বৃত্তের সমীকরণটা কত, x² যোগ y², এটাই বসবে x² যোগ y² মাইনাস 10x প্লাস 20 ইন্টু, এবার x এর জায়গায় বসবে কোন বিন্দু থেকে তুমি ইয়াটা টানতেছো, আমরা মূল বিন্দু থেকে স্পর্শক, তাই না? তাহলে x এর জায়গায় বলবে x1 0² যোগ 0² মাইনাস 10 ইন্টু 0 যোগ 20। ওকে, তাহলে এই গেল আমাদের s ইন্টু s1। তাহলে এবার আমাদের অ্যান্সারটা কি হবে? অ্যান্সার হবে t² ইজ ইকুয়াল টু s ইন্টু s1। তাহলে আমরা সেটা যদি করি, তাহলে t² ইজ ইকুয়াল টু s ইন্টু s1 যদি করি তাহলে কি আসবে? সো এখানে দেখো এটা 0 এটা 0 সবাই 0 হয়ে যাচ্ছে, সো ক্যান্সেল আউট হয়ে গেলে এখানে শুধুমাত্র পড়ে থাকতেছে কি, -5x। তো -5x প্লাস 20 -5x প্লাস 20 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, আর এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে যে x² যোগ y² মাইনাস 10x প্লাস 20 ইন্টু, আর এইখান থেকে সব মিলে থাকতেছে 20, রাইট? 20 থাকতেছে। সো এবার এটাকে তুমি যদি সিম্পলিফাই করো তাহলে কিন্তু তুমি তোমার অ্যান্সারটা পাবা। ওকে, এটাকে সিম্পলিফাই করলেই অ্যান্সারটা আসবে। সো এটাকে যদি হোল স্কয়ার করি তাহলে কি আসবে, 25x², 25x²। আচ্ছা, এখানে যদি 5 কমন নিয়ে বাইর করে দিই, আচ্ছা নরমালি করি দেখি কি আসে। 25x² যোগ 2ab অর্থাৎ, আচ্ছা একটা কাজ করি এখান থেকে, আচ্ছা ডিরেক্ট করি, 400 যোগ মাইনাস 2 ইন্টু 5x ইন্টু 20 যোগ 25x² ইজ ইকুয়াল টু, আমাদের এখানে কত ছিল, 20 ছিল, রাইট? ওকে, আর t² কত ছিল, 10x plus 20, ওকে, is equal to 20x² plus 20y² minus 200x plus 400। সো এটা আসলো। সো সব মিলে ক্যালকুলেশন করলে কি আসে, 25x² 20x² মিলে থাকতেছে হচ্ছে 5x², আর এখানে থাকতেছে মাইনাস 20y², আর এখানে কত থাকতেছে 100 আর মাইনাস 200, মাইনাস 200x মাইনাস 200x কাটা, আর এখানে হচ্ছে 400 400 কাটা, তাইলে থাকতেছে কত, 5x² মাইনাস 20y² ইজ ইকুয়াল টু 0। 5 যদি ক্যান্সেল করি, x² মাইনাস হচ্ছে 4y² ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ
এক্স স্কোয়ার মাইনাস 2y হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, এবং আমরা এটা লিখতে পারি এক্স প্লাস 2y ইন্টু এক্স মাইনাস 2y ইজ ইকুয়াল টু 0। সুতরাং আমাদের একটা সরলরেখা হবে এক্স প্লাস 2y ইজ ইকুয়াল টু 0, আর একটা অ্যান্সার হবে এক্স মাইনাস 2y ইজ ইকুয়াল টু 0। এই দুটাই হচ্ছে আমাদের নির্ণেয় অ্যান্সার, ঠিক আছে? সো এটাই হচ্ছে আজকে দিন আমাদের লাস্ট ম্যাথ। এখন বলো তো লাস্ট ম্যাথটা বুঝতে পারছো কিনা সবাই? জি ভাইয়া বুঝছি। ওকে, সো এই যে ফর্মুলাটা অ্যাপ্লাই করলে তোমরা কিন্তু বৃত্তের বাইরের কোন একটা বিন্দু থেকে কিভাবে আকিদা, কোনো প্রশ্ন করছো? তোমার কোনো কথা কেন জানি শোনা যায় না, খুব আস্তে আস্তে আসে ভয়েসটা। যাই হোক, একটু ফিক্স করার চেষ্টা করো। আগে কিন্তু এই প্রবলেমটা হইতো না, ইদানিং তোমার কোনো সাউন্ড আসে না খুব লাউডলি। যাই হোক, সো বৃত্তের বাইরের কোনো বিন্দু থেকে কিভাবে বৃত্তের উপর স্পর্শক টানা যায় সেটাও আমরা দেখলাম। ফর্মুলা হচ্ছে টি স্কোয়ার ইজ ইকুয়াল টু এস ইন্টু s1। হ্যাঁ, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলেই তোমরা সলিউশন পেয়ে যাবা। আর বৃত্তের উপরিস্থ কোনো বিন্দু যদি হয় তখন তো অবশ্যই এক্স স্কোয়ার কে এক্স ইন্টু x1, ওয়াই স্কোয়ার কে ওয়াই ইন্টু y1 বসায় দিবা, এবং এক্স কে এক্স প্লাস x1 ডিভাইড বাই 2, ওয়াই কে ওয়াই প্লাস y1 ডিভাইড বাই 2 ওটা বসায় দিলে হবে। আর দৈর্ঘ্য রিলেটেড কোনো ম্যাথ করি না, ইনশাআল্লাহ আগামীকালকে করব। দৈর্ঘ্যটা খুব সিম্পল, তোমাকে যেই বিন্দু থেকে দৈর্ঘ্য বের করতে বলা হবে জাস্ট তুমি বৃত্তের সমীকরণের মধ্যে ওই বিন্দুটা বসায় দিবে, বসায় দিয়ে রুট করে দিবে, যেটা আসবে সেটাই হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, সো আজকে কারো কোনো প্রশ্ন না থাকলে হ্যাঁ বলো। এই ম্যাথটা লম্ব দূরত্ব দিয়ে করা যেত না? অবশ্যই করা যেত, একটা ম্যাথ অনেকভাবে করা যায়। হ্যাঁ, একটা ম্যাথ অনেকভাবে করা যায়, লম্ব দূরত্ব দিয়ে করা যেত। মূল বিন্দু থেকে স্পর্শকের সমীকরণ, তো তাহলে মূল বিন্দুকে আমি কোন স্পর্শকের সমীকরণ তো হবে স্পর্শকের একটা সরল লেখা, তাহলে মূল বিন্দুকে আমি কোন সরল লেখার সমীকরণ হবে y = mx, ঠিক আছে? তো ওইখান থেকে তুমি চাইলে পরবর্তীতে একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবা যে তাহলে মূল বিন্দু থেকে এই সরল লেখার উপর লম্ব দূরত্ব হবে √5 এর সমান। ওইখান থেকে তোমার m এর মানটা বের হয়ে যেত, পরে m এর মানটা বসাই দিতা, করাই যেত, অবশ্যই করা যেত। কিন্তু আমি এভাবে দেখাইলাম আর কি, চাইলে ওইভাবে করা যেত। ওই স্টাইল তো তোমরা জানো অনেকটা। সো এটা আর একটা ডিফারেন্ট ওয়ে, বাট এই ফর্মুলা দিয়ে করলে অনেক সময় ইজি হয়, এই আর কি, এই জন্য দেখাইলাম। যাই হোক, আজকে আর কোনো প্রশ্ন থাকলে আমরা শেষ করবো আজকে।